রাজনৈতিক দল নিষিদ্ধ এবং পিআরে আপত্তি মির্জা ফখরুলের। নির্বাচনকে ঘিরে অস্থিরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আমির খসরুর। সনদ এবং পিআর না মানলে সামনে কঠোর কর্মসূচি, জামাত সহ ৭টি দলের নেতাদের হুঁশিয়ারি। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। আলোচনায় কেটে যাবে মতভিন্নতা, বলেছেন প্রেস সচিব। নির্বাচনে আসবে স্থিতিশীলতা, আশা বিশ্লেষকদের। কাজে লাগবে ডাকসু জাকসুর অভিজ্ঞতা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলন প্রত্যাহার না করলে দেয়া হয়েছিল হত্যার হুমকি। জোর করে বিবৃতি নেন ডিবির হারুন, ট্রাইব্যুনালে নাহিদের সাক্ষ্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা ও নির্বাচনে পিআর পদ্ধতির পক্ষে নয় বিএনপি। বলেন, আলোচনা চলাকালে জামাতের কর্মসূচির প্রয়োজন ছিল না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ দেশকে অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে তার ক্ষতিপূরণ দিতে হবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর নিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। দেশের সমস্যা দেশের ভেতরেই আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও আশাবাদী বিএনপি মহাসচিব। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি এখন। আলোচনা চলছিল, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। এদিকে হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে তার বাসায় দেখতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষ রাজনীতিতে স্থিতিশীলতা চায়, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। সব জায়গায় যে ঐক্যমত হয়েছে তা তো না, ঐক্যমত হওয়ারই কথা না, কারণ সবাই বিভিন্ন দল, বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা। সুতরাং সব জায়গায় তো ঐক্যমত হবে এটা কেউ বিশ্বাস করার কোনো কারণ নেই। তাই আলাদা আলাদা দল হইতো না, আমরা বাকশাল হয়ে যেতাম, তাই না? তো সুতরাং সে চাওয়াটা অসুবিধা নেই, কিন্তু সেই চাওয়াটা জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে। আর এটাই গণতন্ত্র। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, দেশে এখন জবাবদিহিতা নেই। নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহিতার জায়গায় দেশকে ফিরিয়ে নেয়ার কথাও বলেন তিনি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি অন্যতম লক্ষ্য ভোটারদের আস্থা অর্জন করা, বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, এরই মধ্যে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭,০০০-এরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেছেন, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণ আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে। গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে। সমন্বিত এই প্রয়াসের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটিই দলের শক্তি। একথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য। অন্যদিকে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার। বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়। এতে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো, সিঙ্গাপুরের হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি ও সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় কান্ট্রি অফিসার ডে অংশ নেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় ও আগামী জাতীয় নির্বাচন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি আসবে, হুঁশিয়ারি জামাত নেতাদের। তাদের অভিযোগ, একটি দলের ষড়যন্ত্রে পা দিয়ে জুলাই সনদ নিয়ে শুভঙ্করের ফাঁকি দিতে চলেছে অন্তর্বর্তী সরকার। তাই আলোচনার টেবিল ছেড়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরা ছিলেন রেজাউল হাসান।
পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজপথে জামাত ইসলামী। বৃহস্পতিবার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করে দলটি। জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে দাবি করে জামায়াত নেতারা বলেন, নির্বাচনের আগে সংস্কার না হলে আরেকটি ফেসিবাদের জন্ম হবে। আমরা ঐক্যমত্য কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তার আগে এই জাতীয় সনদ সংস্কারের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই, আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব না, তখন পালানোর জায়গা পাবেন না। কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন জনগণ তাদেরকে চিহ্নিত করবে। আর এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনূস সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন, জনগণ অতীতের ন্যায় তাদেরকেও আগামী দিনে চিহ্নিত করবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ সময় হুঁশিয়ার করে বলেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণদাবি উপেক্ষা করলে দেশ গভীর সংকটে পড়তে পারে। সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে, তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে। আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনার সফলতার মুখ দেখছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি সমান্তরের ফাঁকির দিকে যাচ্ছে। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন, পিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জামাত ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকল বিভাগীয় শহরে এবং 26 তারিখ সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন বা পিআর পদ্ধতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কাছে গণভোট আয়োজনের অনুরোধ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে এ অনুরোধ জানান তিনি। এ সময় মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ তৈরি হতে পারে, তাই পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া যাবে না। এই পদ্ধতিতে নির্বাচন হলে পেশি শক্তি ও কালো টাকা ব্যবহার বন্ধ হবে, কেন্দ্র দখলের রাজনীতি বন্ধ হবে। দেশে বর্তমানে ৮০% মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে আছে বলেও দাবি রেজাউল করিমের। যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতায় বসেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি আপনি 3টা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে, দৃশ্যমান বিচার দেখাতে হবে, এরপরে নির্বাচনে যেতে হবে। আর পিআর সিস্টেমে নির্বাচন দিতে বিএনপির আপত্তি থাকারই কথা না, কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন, উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে 90% ভোট তাদের। যদি 90% ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে 270-এর উপরে। বাস, তা তো এককভাবে সরকার গঠন করতে পারছে। শেষ হয়েও হয়নি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের আশা, আলোচনার মাধ্যমে মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান আসবে। এদিকে নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ 2025 ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তা নির্বাচনী কাজে গতিশীলতা আনবে বলে বিশ্বাস সরকারের। রিপোর্ট SM ফয়েজের। উপদেষ্টা পরিষদের 43তম বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নির্বাচন কমিশনের রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান হবে। নির্বাচন কর্মকর্তা ব্র্যাকেটে বিশেষ বিধান আইন 1991 ব্র্যাকেটে এগেন 1991 সনের 13 নং আইন সংশোধনের প্রস্তাব। প্রস্তাবটা আজকে এটা ক্যাবিনেটে পাশ হয়েছে। আর আরেকটা হচ্ছে যে
নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 সনের 5 নং আইনের সংশোধনের প্রস্তাব। দুটো আইন প্রস্তাবের কারণে যেটা হবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে। এবং জানান চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন। এটা সবাই যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। আপনি জানেন এই বছর জাতিসংঘের 80তম বার্ষিকী, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অকেশন। তো সেই জন্যে যেহেতু এই পার্টিগুলো, পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, সেই জন্য তাদেরকে আমরা চিফ অ্যাডভাইজারের আমন্ত্রণে তার সাথে যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে জয়েন করার জন্য। এই সফর বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক কোনো মধ্যস্থতা বা আলোচনার জন্য নয় বলেও দাবি করেন তিনি। এবং আমরা আশাবাদী যে এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রের স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক সংস্কার সহ সবকিছুর জন্যই আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া প্রয়োজন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর অনুষ্ঠানে এমন অভিমত দেন বক্তারা। বৃহস্পতিবার রাজধানীতে সিডাপ মিলনায়তনে সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বিএনপিকে সরকার গঠন করতে হবে এমন কোনো কথা নেই। যেনতেনভাবে ক্ষমতায় যেতে চায় না তার দল। সংস্কারের বিষয়ে সব দল একমত হবে না, এটিও গণতন্ত্রেরই অংশ বলে মন্তব্য তার। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেন, আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে কেবল লুটপাটের জন্য আইন ও নীতি তৈরি করেছিল। দুর্নীতি অনিয়মের শৃঙ্খল ভেঙে দেওয়া হয়েছে দাবি করে তিনি আরো বলেন, স্বল্প সময়ের সরকারের পক্ষে সিগনিফিক্যান্ট কাজ করা সম্ভব নয়। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন অঙ্গনে দুর্বৃত্তায়ন হয়েছে, অতীতে রাজনৈতিক ছত্রছায়া হয়েছে বড় দুর্নীতি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চায় সরকার। চাকসু ও রাকসুর নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তিনি। এ দুটো নির্বাচনও ভালো হবে বলে আশা করেন। রাকসু ও চাকসু নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সভা অনুষ্ঠিত হয়। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দ্রুত ফল প্রকাশে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা মেশিনের মাধ্যমে ভোট গণনার পক্ষে মত দিয়েছেন। বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার বলেন, দুই বিশ্ববিদ্যালয় নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়েছে সভায়। তিনি জানান, ছাত্র সংসদ নির্বাচনগুলো যে কারণেই হোক জাতীয় আগ্রহে পরিণত হয়েছে। যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচনে এটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো, এই জন্যই তারা খুবই সম্মানীয় ব্যক্তি। তারা এখানে এসে আমাদের খুব ভালো ভালো সাজেশন দিয়ে গেছে। ওই সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো। একটা হলো মেশিনের মাধ্যমে করছে ওএমআর পদ্ধতি, আর একটা হলো হাতে গোনা। তো এখন যদি মেশিনে করলে তো তারা তো সময় লাগে না, তা আমরা তারা নিজেদের ভিতরে আলোচনা করছে যে মেশিনে যেন গোনাটা হয়। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দায়ীদের শাস্তি দাবি করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ভিকটিম ও তাদের পরিবার যেন ন্যায় বিচার পায়। শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাক্ষ্য দেওয়ার সময় জানান, আন্দোলন থেকে সরে আসতে তাদের জীবন নাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। ডিবির হারুন জোর করে তাদের কাছ থেকে বিবৃতি নিয়েছিলেন বলেও জানান নাহিদ। এদিকে নাহিদ ইসলামের জেরা রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জবানবন্দি দিতে বৃহস্পতিবারও ট্রাইব্যুনালে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দেন তিনি। শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বিভিন্ন ঘটনা তুলে ধরে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আন্দোলনকারী ছাত্র সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি অফিসে নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা বাহিনী। ভিকটিমদের পক্ষ থেকে আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছি। শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি এবং যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি। তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি। আমরা যেহেতু 3রা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছি এক দফা, ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের যখন
জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, দেশের এই ক্রান্তিকলে আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি এই সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। চিফ প্রসিকিউটর জানান, সাক্ষ্যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পুরো বর্ণনা তুলে ধরেছেন নাহিদ ইসলাম। আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তিনি ছিলেন ফোর ফ্রন্টের যোদ্ধা। তো আশা করছি এরপর ওনার বক্তব্যের পরে আমরা আমাদের টেকনিক্যাল একজন এক্সপার্ট আছেন এবং আইও আছেন, হয়তো এর বাইরে ম্যাক্সিমাম আমরা চিন্তা করে দেখব, আমরা ফাইনাল ডিসিশন নেব, হয়তো আরও একজন সাক্ষী বাড়তেও পারে। আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জানান, জবানবন্দিতে নাহিদের বক্তব্যের অসঙ্গতি ও ভুলগুলো তুলে আনার চেষ্টা করছেন। যে কোনো জবানবন্দিতে তো ভুল ত্রুটি থাকে, তার জবানবন্দির মধ্যেও কিছু ভুল ত্রুটি আছে, কিছু সত্যতাও আছে। এই আন্দোলনটা একটি পূর্ব পরিকল্পিত দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রেক্ষাপটে একটি বৈধ সরকারের উৎখাতের জন্য এই আন্দোলনটা, এটাই আমি আনতে চাই। এদিকে বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি করার মামলায় অভিযোগ গঠন করে 16 অক্টোবর সূচনা বক্তব্যের তারিখ ঠিক করেছে ট্রাইব্যুনাল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের নাগরিকত্ব নেই বলে যে দাবি করেছেন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, যুক্তরাজ্য ও বাংলাদেশের 2টি গণমাধ্যমের তদন্ত প্রতিবেদনে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক দাবি করেছিলেন বাংলাদেশের নাগরিক নন তিনি। এ নিয়ে ব্যাপক শোরগোলের জেরে ব্রিটিশ দৈনিক দ্য টাইম ও বাংলাদেশের বহুল প্রচারিত একটি সংবাদপত্র যৌথ তদন্ত শুরু করে। বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যাচাই করলে এ বিষয়ে মিথ্যাচার স্পষ্ট হয়ে যায়। নথিপত্রে দেখা গেছে ব্রিটিশ এমপি টিউলিপের নামে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি রয়েছে 2011 সালে। এতে তিনি ঢাকায় ধানমন্ডি 5 নম্বর সড়কে নিজের খালা শেখ হাসিনার সুধা সদনের ঠিকানা ব্যবহার করেছেন। এনআইডিতে টিউলিপ পেশার স্থলে উল্লেখ করা আছে বেসরকারি চাকরি আর জন্মস্থান ঢাকা। 2011 সালে আবেদনের প্রেক্ষিতে তার নামে দ্বিতীয়বার পাসপোর্ট ইস্যু করা হয়। গত 12 আগস্ট যুক্তরাজ্যের পত্রিকা ফিনান্সিয়াল টাইমসে টিউলিপের আইনি পরামর্শক স্টিফেনসন হারউইডের মুখপাত্র বলেছিলেন, টিউলিপ কখনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি, এমনকি শৈশবের পর থেকে কোনো পাসপোর্টও রাখেননি। 7 কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার অধ্যাদেশ সোমবারের মধ্যে জারি করা না হলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এসব বলেন 7 কলেজের শিক্ষার্থীরা। এর আগে 7 কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার পক্ষে নানান স্লোগান দেন তারা। এ সময় শিক্ষকদের সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, 2017 সালের পর যে শিক্ষকরা কখনো শিক্ষার্থীদের পাশে ছিলেন না, এখন 7 কলেজের সমস্যা নিরসনের দিকে এগোলে বাধা দেওয়ার চেষ্টা করছেন 7 কলেজের এক শ্রেণীর শিক্ষক। এ সময় অধ্যাদেশ ছাড়া কোনো চূড়ান্ত সমাধান হবে না বলে জানান তারা। আন্দোলনে গেলে শিক্ষার্থীদের পরীক্ষার নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগও তোলেন শিক্ষার্থীরা। যেহেতু অধ্যাদেশ হয়ে গেলেই সামষ্টিক সমস্যাগুলো মিটে যায়, সেক্ষেত্রে আগামী সোমবারের মধ্যে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সুস্পষ্ট রোডম্যাপ অধ্যাদেশের সকলের সামনে পরিষ্কার করতে হবে। আগামী সোমবারের মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ পরিষ্কার না করলে এই শহরে 7 কলেজ শিক্ষার্থীরা বিগত সময়ের মতো করে ভয়ঙ্করভাবে রাস্তায় নামবে, কারণ আমাদের ভাইগণ আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই। শিক্ষার্থীরা রাজপথে রক্ত। পাশের জেলা মাদারীপুর থেকে স্পিড বোটে গিয়ে ফরিদপুরের কুমার নদে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাং। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই মহড়ার ভিডিও ভাইরাল হবার পর পুলিশের নজরে আসে বিষয়টি। স্থানীয়রা জানায়, ভাঙার কুমার নদে একটি নৌকাবাইজ হওয়ার কথা ছিল, তবে ওই নৌকাবাইজ হয়নি।
এ সময় নদীতে যাত্রীবাহী অর্ধ ডজন স্পিডবোট ও ট্রলারে ওই কিশোররা চাইনিজ কুড়াল ও বড় দা নিয়ে মহড়া চালায়। সড়কে দ্রুত বেগের মোটরসাইকেলের মতোই নদীর বুকে এঁকে বেঁকে স্পিডবোট চালিয়ে অস্ত্র উঁচিয়ে হই হল্লা করতে করতে তাদের শক্তিমত্তা দেখায়। এদিকে গত সোমবার ভাঙায় দুর্বৃত্তদের হামলার পর এখনও স্থানীয় থানা ও উপজেলা পরিষদের কর্মকাণ্ড স্বাভাবিকভাবে শুরু করা যায়নি। এরই মাঝে কিশোর গ্যাংয়ের এমন মহড়া জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। ভাঙা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যে বিরোধ দেখা দিয়েছে সে বিষয়ে আদালতের নির্দেশনা পাওয়ার পর নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করবে, জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই কথা জানান আক্তার আহমেদ। সীমানা নিয়ে বিরোধের বিষয়ে ইসি সচিব বলেন, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে 18টি রিট হয়েছে। আদালতের থেকে নির্দেশনা আসুক সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। সীমানা নির্ধারণ নিয়ে আন্দোলনের বিষয়ে তিনি বলেন, যে কোনো প্রেক্ষাপটে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত বিষয়। প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে ইসি সচিব বলেন, কেউ প্রবাসে থাকা অবস্থায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করে দেশে চলে আসলে তিনি আর ভোট দিতে পারবেন না। বলেন, নিবন্ধনের জন্য অ্যাপ কবে নাগাদ হবে সেটা পরে জানানো হবে। এছাড়া 31 অক্টোবর পর্যন্ত যাদের 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে বলেও জানান ইসি সচিব। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। রাজনৈতিক দল নিষিদ্ধ এবং পিআরে আপত্তি মির্জা ফখরুলে। নির্বাচনকে ঘিরে অস্থিরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আমির খসরুর। সনদ এবং পিআর না মানলে সামনে কঠোর কর্মসূচি। জামাত সহ 60টি দলের নেতাদের হুঁশিয়ারি। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। আলোচনায় কেটে যাবে মতভিন্নতা, বলেছেন প্রেস সচিব। নির্বাচনে আসবে স্থিতিশীলতা, আশা বিশ্লেষকদের। কাজে লাগবে ডাকসু জাকসুর অভিজ্ঞতা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলন প্রত্যাহার না করলে দেয়া হয়েছিল হত্যার হুমকি। জোর করে বিবৃতি নেন ডিবির হারুন। ট্রাইব্যুনালে নাহিদের সাক্ষ্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।